বিয়েতে করেছিল অনেক এখনো পড়ে গেল না তো। আচ্ছা কটা বাজে দেখেছিস, এখনো ঘুমোচ্ছিস না? আচ্ছা আরে তুই তো সারা বিয়ে করিসনি, বুঝবি কি করে? হ্যাঁ, বিয়ে করলে একটু বেড়াতেই ঘুমটা পাবি। রাতে সহধর্মিনী রোদন, অভিমান, আদর, রসাদর এইসব হতেই তো প্রায় একটা। তারপর তোকে বলে কোনো লাভ নেই, তুমি একটা নিরস পদার্থ, বুঝেছো তো? দাও, বসো বসো। হ্যাঁ মেনু, মা, আরে দেখো না কে এসেছে। আবার ওদের ডাকছিস কেন? থাক না, ওরা কাজে ব্যস্ত আছে। আরে আমি তো এখনো ঘন্টা দিলে আছি নাকি? কেন ঘন্টা দিনে কেন? খাওয়া দাওয়া করে বিকেল বেলা বাড়ি যাবি। আচ্ছা বেটা, বিকেলে যাবি? অন্য সময় তো বলবি থেকে যা, কাল সকালে যাবি, এখন বলছিস বিকেলে। আরে বেশ তো থেকে যা, এই তো আমার আকাশ পুরুষের কৌবাদ করে। আরে কখন এলে? আজ বেশ জমবে ভালো। একদম একদম। তা বলুক না, এখন তার আসেনি না। বাড়ির সবাই কেমন আছে? বাড়ির মোটামুটি সবাই ভালো আছে বুঝলে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, সত্যি এখন আর আশা হয় এত কাজের চাপ বেড়ে গেছে না। ও ভালো কথা বিকাশ, যে জন্য আশা। ওদের একটা সুখবর আছে। সুখবর? তার মানে তুই লোহার টুপি পড়তে যাচ্ছ, তাই না? তাহলে জামাটা কবে কবে করছে? বাবা তোমরা দেখছো আমার বিয়ে না দিয়ে ছাড়বেই না। আরে বাবা ওসব কিছু নয়, আমার ভাই কমল পিএসসি পরীক্ষায় পাশ করে গত মাসে ডাক্তারি জয়েন করেছে। আরে কমল আমাদের চাকরি পেয়েছে, এটা গুড নিউজ রে, ভেরি গুড নিউজ। আরে তাই আজ তো রবিবার, আসছে মঙ্গলবার, তোমাদের দুজনে মানে ব্যঙ্গমা ব্যঙ্গমী আমার বাড়িতে এসে তো অলঙ্কিত করবে। বাহ, তার মানে সঙ্গে হেভি গুডি বল কিছু একটা হবে। আরে নিশ্চয়ই যাবো। হ্যাঁ, এই দলের কেউ খাওয়া ছাড়ে? এখানে তোর মায়ের হাতে বিউলিটা আরো আলু পোস্ত, আর এই মিনুর হাতে লুগনো চানা মাছের ঝোল আর করলা ফ্রাই খেতে খেতে পেটে চড়াতে পেট্রোকা লোক একটা, একদিন বীজ ফেলাতে পড়ে সিএ নিতে হয়। আরে জানো, মাকে খবরটা বল, খবর চাকরি পেয়েছে শুনে মাথায় করে আনন্দে নিচে উঠবে। নিশ্চয়ই বলবো, সেটা কি তোকে বলে দিতে হবে? হ্যাঁ রে, মাসিমা কোথায়? এই না, মা ঠাকুর ঘরে আছেন, তার আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা মিনু মিনু এটা নিয়ে। আরে জানো, হ্যাঁ বল। খবর রাইট আছে কোন ডিপার্টমেন্টে জয়েন করেছে না? অ্যাকাউন্টস। বাহ, খবরের ভাগ্যটা, জয়েন করার সঙ্গে সঙ্গে পে কমিশনের বাড়তি টাকাটা। তা বলতে পারছি। কেমন আছিস রে শামু? ওই তো মা এসে গেছে। ভালো আছিস? আপনি কেমন আছেন? খুব ভালো, খুব ভালো। বৌমার মুখে খবর পেলাম যে কমলের নাকি চাকরি হয়েছে, কি যে আনন্দ হচ্ছে। তাহলে দেখ, আমাদের সব ছেলেরে একেবারে চাকরি হয়ে গেল। হ্যাঁ সবই আপনার আশীর্বাদ। না বাবা, সবই হয়েছে তোর ওই স্বর্গীয় বাবা মার আশীর্বাদ। ঘরের বাড়িতে তোর মা আর আমি, উনি আর তোর বাবা, কি যে সম্পর্ক ছিল সে আর বলার নয়। একেবারে হরিহর আত্মা। আমরা তো কেউ কমল, বিকাশ, শ্যামল তোদের মধ্যে কাউকে তফাৎ করে দেখতাম না। ওনারা সব পুণ্যবান পুণ্যবতী, তাই চলে গেল। আর আমি তোদের জন্য পড়ে রইলাম। যাবে ওসব কথা থাক, এবার তুই একটা বিয়ে কর। হ্যাঁ মাসিমা, এবারে কোন কমলের তো একটা ভর্তি হলো, এবার দেখা যাক। হ্যাঁ, তাড়াতাড়ি সেরে গেল, বেগে বেগে বয়স তো কম হলো না রে। যা, কি আমার বয়স হয়েছে না কচি খোকা, না টিপলে মাথা টিয়ারি খেলবে। শুরু হয়ে গেল দেখি। জানিস বিকাশ, একটা কথা সব সময় মনে করে আমি অবাক হই। কি কথা রে? এই যে দেখ মাসিমাকে, আজ পর্যন্ত মাসিমার মুখে কোনোদিন বলতে শুনলাম না যে আমার শরীরটা ভালো নেই, মনটা খারাপ। যখনই মাসিমাকে জিজ্ঞেস করেছি মাসিমা আপনি কেমন আছেন, মাসিমা চটপট ভালো আছি। অথচ দেখ আমরা কিন্তু জানি মাসিমার লো প্রেশার, সুগার আছে, মাথা ঘোরে। হ্যাঁ ঠিক বলেছিস। আসলে কি জানিস তো, মা আমাদের কোনো চিন্তাতেই ফেলতে চায় না, তাই না মা? আরে না রে বাবা, না, সে কথা না। আসলে কি জানিস তো, আমার মনে হয় আমাদের জীবনের সুখ আর দুঃখ হলো দুই ভাইয়ের মতো। সুখ হলো ছোট ভাই, আর দুঃখ হলো তার বড় ভাই। আমাদের জীবনে দেখ বেশিরভাগ সময়টা দুঃখতেই ভরা থাকে, অথচ আমরা কিন্তু সবসময় সুখটাকেই পেতে চাই। কিন্তু তা তো আর হবার নয়।
তাই আমার কি মনে হয় জানিস, আমরা যদি দুঃখটাকে সুখ বলেই ধরে নিই, তাহলেই আমাদের জীবনে কোনো সমস্যা থাকে না, তাই না? একদম, একদম। যাকে এসব কথা থাক, তোর জন্য কিন্তু আমাদের একটা সুখবর আছে। কি মাসিমা? হ্যাঁ, এই যে বিকাশ, হ্যাঁ। বিকাশ বাবা হতে চলেছে। ওই না, কি রে সা? এত কথা বলিস নি? মাসিমা, সরি মাসিমা, গালাগাল দিয়ে দেবার কিছু মনে করো না মাসিমা। আরে, পাগল, সারা আবার একটা গালাগালি হবে নাকি? আনন্দে সারা বলা মানে তো দুজনে দুজনকে আরো কাছে টানা। যা, তাহলে এই প্রথম জ্যাঠামশাই হতেছিল। তাহলে এবার ওই মোটা ফ্রেমের চশমা বানাতে হবে না, গলাটা মোটা করে কথা বলতে হবে না। আমার চ্যাটা মশাই রে, দেখ আমি তোর থেকে 38 দিনের বড়, যে কাকু বলবি, বুঝলি? আপু, হ্যাঁ। কোথাও একটা গন্ডগোল হচ্ছে দাদা। কেন? স্বয়ং মা জন্মনি দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করুন না একটু বিনয়ের সঙ্গে। বলুন দ্রৌপদী মহাদেবী, এ আপনার জ্যেষ্ঠ সন্তান আমি না ওই শ্যামল হচ্ছে? আরে না না, ও তো ঠিক কথাই বলেছে। ও তো তোর থেকে 21 দিনের বড়। শুনে ভীষণ ব্যথা পেলাম দরদি, আরো 17 দিন কমে গেল। তাহলে বড় তো বুঝে গেলাম দাদা। এবার এই পা দুটো হাত দিয়ে একটু নমস্কার করতো। হ্যাঁ? আজকে? হ্যাঁ। নমস্কার করো। হ্যাঁ, কর। নমস্কার করছি। তখন তো আমি খুব অসুস্থ। আরজিকর হসপিটাল থেকে তোর বাবা খবর পাঠালে যে বীরেন বাবুর ছেলে হয়েছে। আমার তো শুনে খুব আনন্দ হচ্ছে, কিন্তু আনন্দ করবো কি করে? তুই তো তখন আমার পেটে, আনন্দ একবারে তো উৎপাট করছিস। শামুদা, চাটা খেয়ে নি। হ্যাঁ, এবারে হাত পা ধুয়ে জামা কাপড়টা ছাড়ুন, জল খাবার দেবো তো। দেখি গো, শামুদাকে ধুয়ে পাজামা দাও। হ্যাঁ, দিচ্ছি, দিচ্ছি, তোরা দিচ্ছি। বরং চাটা খেয়ে তুই বরং বাইরে জামা কাপড় গুলো ছেড়ে নে। তা জল খাবারে কি হচ্ছে আজকে? সে তুমি ভেতরে গেলেই দেখতে পাবে। হ্যাঁ, হ্যাঁ, আমরা ভেতরে যাচ্ছি। কোথায় দুজনে মিলে জমিয়ে গল্প করছি। এই শোনো না, তোমার হয়ে গেলে আমাদের একটু ডেকে নিও। শোনো, তোমার এই জমানো গল্প টল্প না একটু আস্তে আস্তে করো, তারপর দেখবে মনে সব কথা চটজলদি ফুরিয়ে গেছে, আর কিচ্ছু না হলে আমাকেই খেপাতে আরম্ভ করবে। কেন রে কেন? তোরা আমার বৌমার পিছনে লাগবি কেন? কেন ওকে খাবার? এই সময় তোদের কি এখনো কাজ নেই নাকি? একদম ওর পেছনে লাগবি না। আর বৌমা, তুমি কিন্তু আগুনের ধারে বেশি চেয়ে না, বুঝেছো তো? কিছু দরকার হলে তুমি আমাকে ডেকে নেবে। আচ্ছা, ঠিক আছে? আসলে কি জানেন মাসিমা, কি? বিকাশ আপনার বৌমাকে পাশে পেয়ে এত খুশি হয়েছে যে আনন্দের পিছনে দাদাকে থাকতেই পারে না। তো আপনিও আনুন না চলবে আপনার পাশে। আনবো আনবো ম্যাডাম, খুব চেষ্টা করছি। হ্যাঁ, হিংসা করো না, চেষ্টা করো, তোমারও হবে। সিরিয়াসলি বলুন না, কবে বিয়েটা করছেন? এ তো করবো, এ তো নিশ্চয়ই করতে হবে। আগে দাঁড়াও, জ্যাঠামশাই নামেনি কবজি ডুবিয়ে অন্নপ্রাশনটা দেয়, তারপর বিয়ে। আরে, এই, শোনো, আরে, বলি না, আমি না বলতে চাই, শোনো। এই শামু, হ্যাঁ বলুন না স্যার। বৌমা হয়েছে একেবারে আমার মনের মতো। কত বড় ঘরের মেয়ে, সব সময় মুখে হাসি লেগে আছে, শরীরে এতটুকু রাগ বলে পদার্থ নেই। সকাল থেকে রাত পর্যন্ত কম কাজ তো করে না, আমি বারণ করলেও শোনে না, সব কাজ নিজের খুশিতেই করতে থাকে না। সত্যি মাসি, শুনে ভীষণ ভালো লাগছে। তাছাড়া আপনার মতন শাশুড়ি আজকে যদি বিরল, আর বিকাশের তো কোনো কথাই হবে না। ওর মতন ছেলে পাওয়া সত্যি দুর্লভ ব্যাপার। হ্যাঁ বাবু, এই দিক দিয়ে না আমি খুব সুখী। আমার দেখা ওর বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবাই না খুব ভালো, ভীষণ ভালো। খারাপ লোক তোমার চোখেই পড়ে না। এই যে দেখ না, আমাদের পাশে যে ক্লাবটা রয়েছে, হ্যাঁ। ওখানকার ছেলেগুলো খুব ভালো, জানিস তো? ওরাও এইসব ছোটদের নাচ গান আঁকা আবৃত্তি এইসব নিয়েই আছে। অথচ দেখ, এই খবরের কাগজে টিভিতে লোকের মুখে শুনে দেখি যে সারা পৃথিবীতে নাকি একটা বিপর্যয় নেমে আসছে। সত্যি নাকি বাবা? আপনি ঠিকই শুনেছেন মাসিমা, কিন্তু মাসিমা আপনি যে পৃথিবীটাকে এত সুন্দর করে দেখছেন, এটাকে আমি ভেঙে দিতে পারি? এখন সবাই নিরাশায় ভরপুর, আশা করতে আমরা সবাই ভুলে গেছি। সবাই বলছে এই গেল গেল সব গেল, আপনি তো তবু সব ভালো দেখছেন, এটা তো কম আনন্দের কথা নয়।
আসলে কি জানেন মাসিমা, আপনি এত ভালো না যে কারো খারাপ দেখতেই পারেন না। কি গো মা, তোমার বড় ছেলের সাথে কি এত গভীর বিষয়ে আলোচনা হচ্ছে? তোমার নামে বদনাম করা হচ্ছে। হ্যাঁ, মাসিমা বলছে তুমি নাকি শুধু মুখেই মামাতো, কিন্তু আসল নজর তো তোমার ওই বইয়ের দিকে। ঠিক, একদম ঠিক বলেছে। আচ্ছা, এবার দুজনে মিলে আমার পেছনেই লাগা হচ্ছে। বেশ, তা দেখো, বিয়ে বউয়ের দিকে নজর তো দিতেই হবে, কারণ বিয়ের পর বউ হচ্ছে সবচেয়ে বেশি আপন। বাবা মা ভাই বোন বাকি সবাই তারপর। তাই না? হ্যাঁ, শুনেছেন মাসিমা? শুনুন শুনুন। তুই শোন। আর ছেলে মেয়ে হলে ওর মধ্যে থেকেই ভাগ করে দিতে হবে। আচ্ছা দেখ, আমি তোকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, অনেকটা শতকরা অঙ্কের মতো। আচ্ছা। ধর, আমার কাছে ভালোবাসা আছে 100, বিয়ের আগে মায়ের ভাগে 40, বাবার ভাগে 30, ও তারপরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব মিলিয়ে বাকি 30। আচ্ছা বিয়ের পর হয়ে গেল সব ওর পর, বউয়ের ভাগে চলে গেল 60, আর বাকি সবার ভাগে 40। তাই না? হ্যাঁ, আর তুই যে বলছিলি ছেলে মেয়ে হলে, হ্যাঁ। ছেলে মেয়ে হলে তাদেরকেও ওই 100 ভাগ থেকে ভালোবাসা ভাগ করে দিতে হবে। তখন বউয়ের কাছ থেকে চেয়ে নিতে হবে 30, বাবা মা ভাই বোনের কাছ থেকে ঝেড়ে আনতে হবে 20। আর হিসেবটা কি গিয়ে দাঁড়ালো? বউয়ের ভাগে 30, ছেলে মেয়ের ভাগে 50, আর বাকি সবার ভাগে 20। এবার বুঝতে পেরেছিস? দেখেছেন মাসিমা, আপনার ছেলের অঙ্কের হিসেব দেখেছেন? আচ্ছা আপনি বলুন, মানে ও চার ছেলে মেয়ে যদি 80% ভালোবাসা পেয়ে যায়, তাহলে আর কি হবে? তাহলে তাহলে আমাদের এই ভালোবাসাকে বাড়াতে হবে। এই যে তোরা 100% ভালোবাসার কথা বললি, এটাকে বাড়িয়ে 200টাকে বাড়িয়ে 300, এইভাবে আমাদেরকে ভালোবাসা বাড়িয়ে যেতে হবে। তবেই তো এই বাড়তি ভালোবাসা থেকে আমরা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দুঃখ পাওয়া লোক, সারা বিশ্বে ভালোবাসা থেকে ছড়িয়ে দিতে পারবো, তাই না? দারুণ বলেছেন মাসিমা, দারুণ বলেছেন। ভালোবাসা বাড়াতে, ভালোবাসা বাড়াতে। যাকে তোরা আমার বসে একটু গল্পটা তো কর, আমি ভেতরে ভাতটা চাপিয়ে দিয়ে আসি। কিন্তু মাসিমা, চাটা ঠিক জমলো না, আর দুটা বলে মন্দ হয় না। কি বলিস বিকাশ? হ্যাঁ গো মা, সুবোধ দাদা চা না খেলে ঠিক জমে না। এই বাজারের চাগুলো তো একেবারে আবিস। কি হলো বলো তো সুবোধ দাদা? ঠিক বলেছিস। কি হলো বলতো সুবোধ বাবু? এত দিন হয়ে গেল, একটা খবর পর্যন্ত নেই। চিন্তা হচ্ছে জানিস তো, এতদিন উত্তরপাড়ে থাকেন তো জান, হ্যাঁ, কিন্তু কোনখানে তা তো ঠিক জানি না। থাকলে নিশ্চয়ই তোকে একটু পাঠাতে পারি। দেখি মা কটা দিক, তারপর অফিসে গিয়ে ঠিকানাটা যদি পাই। প্রায় 5 বছর তো রিটায়ার করেছে। সুবোধ কাকা কে বিকাশ? সুবোধ বাবুর বাবার অফিসে একই সঙ্গে কাজ করে। হ্যাঁ, ও আচ্ছা। ভীষণ কষ্টে সংসার চালাতে। আসলে নিজের সংসার, নিজের বিধবা ভাইয়ের বউ, ভাইপো ভাইজি, মানে সবাই মিলে না ঠিক অফিসের মাইনেতে কুলোতো না। তাই ওই অফিসের স্টাফদের কাছে চা বিক্রি করতে ভীষণ 1-2-1 ওখানে। তবে ঈশ্বরের কৃপায় এখন অবশ্য বেশ ভালো অবস্থা। ভাইপো ভাইজিরা দাঁড়িয়ে গেছে। নিজের তো সংসারে বলতে নিজের স্ত্রী, নিজের ছেলে আর ওই ছেলের বউ, এই তো 4টি প্রাণ। তবে এখনো কিন্তু ওই চা বিক্রির অভ্যাসটা যায়নি। জিজ্ঞেস করলে কি বলে জানিস? বলেন যে বৌদি, যত দিন শরীরে জোর আছে তত দিন যদি আমি সংসারে হেল্প করতে পারি, তাহলে আমার নিশ্চয়ই খুব ভালো লাগবে। কিন্তু মাসিমা, সুবোধ কাকার অবস্থা এখন কেমন? হ্যাঁ, তোর সেই ছোটবেলার কৌতূহলটা এখনো গেল না, তাই না মা? আরে কি করে যাবে? ও যে লেখক, নতুন নতুন বিষয় যদি কৌতূহলী না থাকবে, তাহলে নতুন নতুন বিষয় গল্প লিখবে কি করে? হ্যাঁ, একদম। জানেন মাসিমা, গল্প লেখার অভ্যাসটা আমার এখনো আছে, কিন্তু এই সুবোধ কাকার ঘটনাটা ঠিক জমলো না। কেমন যেন মেলে, মানে এতে ঠিক গল্প লেখা যায় না। না, সব মানুষের জীবন নিয়ে কিন্তু গল্প লেখা যায়, যদি আমরা সেই সব মানুষের দুঃখ, কষ্ট, ভালোবাসা, ত্যাগ, জীবনের কঠিন সময়গুলো এইসব সম্পর্কে গভীরভাবে জানতে পারি, তাহলে
তাহলে নিশ্চয়ই আসলে কি জানিস তো? কোনো বিশেষ কোন মানুষ না, তার জীবনে গল্প লেখার কথা আমরা ভাবতেই পারি না। তুমি যদি সত্যি লেখা তুমি, তাহলে সাধারণ মানুষের মনে রাখবে, সব মানুষকে নিয়ে কিন্তু গল্প লেখা যায়। স্বাস্থ্যকর বিষয় নিয়ে তো সকলেই গল্প লিখতে পারে। যদি আমরা স্বাস্থ্যবান গল্পে রূপদান করতে পারি, তবেই তো জগৎকে একটা সার্থক পাবো। মাসিমা, মাসিমা, আপনি জিনিয়াস মাসিমা, আপনি আমার চোখ খুলে দিয়েছেন মাসিমা, আপনি এত জানেন অথচ সত্যি মা, শ্যামল এসেছিল বলে না তোমার আরেকটা রূপ আমি দেখতে পেলাম। আচ্ছা হয়েছে হয়েছে, অনেক পাগলাম হয়েছে। তোদের জন্য আমি চা পাঠিয়ে দিচ্ছি, চায়ের কাপ গুলো দে তো। হ্যাঁ কেন? তোরা বরং বসে গল্প কর, আমি ভেতরটা সামলে আসি, ঠিক আছে? বস বস। সত্যি বিকাশ, গর্ব করে বলতে পারি তুই একটা মা পেয়েছিস। কি সুন্দর মাসিমা আমাদের হাসি মুখে জব্বর খাতা দিয়ে গেল বলতো দেখি। মাসিমা বুঝিয়ে দিল যে নিজে তৈরি করা জিনিস ভাগ করা খুব সহজ, কিন্তু যে আলাদা করে তৈরি করে তার ভাগ করা খুব কঠিন। হ্যাঁ, সব গোল খাওয়া মানুষ, বললেই হাওড়া বুঝে। অথচ দেখ, পুরনো রাইটার বলতে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর ওই শেষের দিকে তারাশঙ্কর মানিক, এই তো কিছু পড়েছে। আধুনিক সাহিত্য সম্বন্ধে তার কোনো ধারণা নেই। হাসালি বিকাশ, হাসালি। আরে মাসিমা যাদের বই পড়েছেন তারপর আর কারোর বই পড়া দরকার পড়ে না। আরে এরাই তো সাহিত্যের অতীত, বর্তমান, ভবিষ্যৎ। না তা ঠিক, এখন সাহিত্য অনেক কিছুই লেখা হচ্ছে। আমি মানতে পারলাম না ভাই, একটা উদাহরণ দিলে কি? মাফ কর বাবা, এ নিয়ে তর্কে বসলে সারাদিন আনন্দটাই কপুরার কথা হয়ে যাবে। এই যে আপনাদের সেকেন্ড রাউন্ড। সামুদা, এবার জামা কাপড়টা ছাড়ুন। ছাড়বো ছাড়বো ছাড়বো। কি হলো? সামুদাকে লুঙ্গি পাজামা দাও এবার। সত্যি বাবু, তুমি না হাঁটতে হাঁটতে বসে তোমার কিছু মাথাতেই থাকে না। যাচ্ছি যাচ্ছি মনে যাচ্ছে। বুঝলে শ্যামু, এই অসভ্য ছাড়ো না, কি হচ্ছে কি এইসব কথাগুলোর মধ্যে না কেমন যেন একটা রোমান্টিক প্রেমের মতো লুকিয়ে থাকে, তাই না? রোমান্টিক তো বটে। আরে বাবা, স্বামী স্ত্রী গভীর ভালোবাসার শব্দগুলো এর মধ্যেই লুকিয়ে থাকে। এই বিয়ের আগে এই শব্দগুলো ইউজ করলে কেমন যেন অশ্লীল হয়ে যায়। এরপর সব এলাম। আরে সোশ্যাল লাইসেন্স এইভাবে কথা বলালে হবে না। আপনি বলুন এবার বিয়েটা কবে করছেন? ও হ্যাঁ, বিয়ে তো করতেই তবে এখন আর কিছুদিন পর। কবে? ভাইয়ের বিয়ে দিয়ে? হ্যাঁ, ভাইয়ের বিয়ে দিয়ে বলতে পারো না, ভাইয়ের বিয়ে দিন, ভাইয়ের মেয়ের বিয়ের যখন বয়স হবে তার ঠিক 2-3 বছর আগে আমি বিয়ে। আরে পুরো বয়সে বিয়ে করতে কেন? কারণ আছে ভাই, তুমি তো জানো এই শ্যামল বাবুর চেয়ে কোনো কারণ ছাড়া কোনো বিয়ে করে না। কি কারণ রে? সরকারকে বাঁশ দিয়ে যায়। তার মানে? মানে আরে মন দিয়ে শোনো। দাঁড়া দাঁড়া, আগে চাটা খেয়ে ওটা ঠান্ডা হয়ে ও যায়। যেটা বলছিলাম, আমি 54 বছর বয়সে ঠিক 21 বছরের মেয়েকে বিয়ে। এ রাম, কেন? রাম নয়, বলো জয় শ্রীরাম। কেন? তাহলে মন দিয়ে শোনো। অশ্লীলতার গন্ধ পাচ্ছি বাবা। একদম নয়, আরে মন দিয়ে শোন, তারপর কথা বল। আমার এক জ্যোতিষী আমার হাত থেকে বলেছিল আমার নাকি ভাগ্যে বেশি দিন টেনশন নেই। তাতে কি হলো? তার সঙ্গে পুরো বয়সের বিয়ে, সরকারকে পাস, কিসব ব্যবস্থা করছিস বাইরে? আরে আমি শোন না মন দিয়ে, আমি যখন পটল তুলবো হ্যাঁ, তখন আমার বইয়ের বয়স হবে এই 28 থেকে 30। সরকারকে চাকরি দিতে হবে আমার বউকে। তার সাথে ওই গোদের উপর 20, 10 ওই তো পেনশন। তাও প্রায় ধরে নাও 35 থেকে 40 বছর। তা মামনি, সরকারকে পাস দেওয়া হলো না? সত্যি? আপনি না, আমি যাই গিয়ে দেখি মা কি করছে। আরে বলছি কি, শোনো না, আবার কি হলো? একটু লুঙ্গি পাজামা দাও সামুদাকে। তুমি না, তুমি একটু দিয়ে যাও না লক্ষ্মী, এই আমাদের একটু জমি আড্ডা মারছে না। ওই আটটা মেলে মেলেই নিজের জীবনটা ঝরঝরে করে দিল। দাঁড়া, দিয়ে যাচ্ছি। হসপিটালে নিবিড়ুগির সাথে খেলা করে ফুলের বাচ্চা। আড্ডাটা মাঠে মারা গেল।
কাকলা আসছে। হ্যাঁ বা? খুব ভালো ছেলে, সুন্দর আধুনিক কবিতা লেখে। सारे जहां से अच्छा আরে এই যে রুচিকাটা, হঠাৎ তোমার আগমন, आनंद संदेश आनंद संदेश आनंद संदेश বিকাশা তোর কোনো সুখবর আছে নাকি? আমার কাছে সব সময় রেডিমেড সুখবর পাবে তবে আজকের খবরটা কিন্তু হেভি ইম্পর্টেন্ট কিরকম কিরকম? ঝাড়গ্রামে কবিতা সম্মেলনে গেছিলাম যা জমিয়া দিয়েছি কোনো জমিয়া দিয়েছি আবার ডাক পেয়েছি গাছটা কবিতা আসলে তাই নাকি? কলকাতার একটা প্রতিষ্ঠিত কবি, কি বলিস? আরে শোন, হবে নাই বা কেন? তুই আবার লাফিয়ে লাফিয়ে অ্যাক্টিং করে কবিতা পাঠ করিস, তাতে না জমের উপায় আছে কি? দাদা এনাকে তো ঠিক চিনতে পারবো না আরে আলাপ করি, দেওয়া করি। এ হচ্ছে আমার অভিন্ন হৃদয়ের বন্ধু শ্রাবণ ব্যানার্জি, আর এ হচ্ছে আমার ছোট ভাইয়ের মতো নাম সমর সেন, আমাদের কাছে খাপা। খুব সুন্দর আধুনিক কবিতা লেখে। আর জানিস খাপা, আমার বন্ধু শ্যামু তো 12 গল্প লেখে। আরে দাদা আপনি লেখো আরে দারুণ লাগলো দারুণ দারুণ খুব ভালো লাগলো দেখো কবিতার আসরটা কেমন হলো বল? চলো, ওই যে তোমার বললাম যা জমিয়ে দিয়েছি গুরু জমিয়ে দিয়েছি আরে বল। জানো বিকাশদা হ্যাঁ, এই কবিতা সম্মেলনে কিছু দামি দামি কবি দেখলাম যাদের মানসিকতা হচ্ছে একেবারে নিচ আচ্ছা। দু চারটে কবিতা বেরোতে নিজের ওই সমস্ত শক্তি সুনীল শঙ্খ এইসব ভাবতে শুরু করে তারপর রাজ্যে ডুগুডুগু আছে আরে, ও বাবা মহিলা কবিরাও থেকে একই রসে আত্মস্থ তারপর যত মানুষকে ওই পুরোপুরিতে যাও ন্যাকামো এক নাম করা কবি দাদা নাম বলছি না কিন্তু ও বাবা এক মহিলা কবি তো পাইছে গেল পুরোটা শুনো পাড়া জড়িয়ে ধরে বলছে সুবর্ণা সুবর্ণা তুমি কিন্তু আমাকে ভালোবাসো না তখন সুবর্ণা বলছে কি হচ্ছে জানা তো পাছানো তুমি দেখতে পাবে তো না শেয়ারবা আগে তুমি বলো পরশু দুপুরে আউটরাম ঘাটে নীলাবর হাত ধরে কেন বসেছিলে হ্যাঁ ও কি আমার থেকে বড় কবি দেখতে তো সালা একটা কাকতার বলা সত্যি বিকাশ একদম ঠিক কথা বলেছে। এটা ওদের লেখাটুকু ছাড়া বাকি সবই থাকবে। আচ্ছা। তাই এই যে শক্তি চট্টোপাধ্যায় মারা গেল, তার কবিতা সম্মেলনে তাকে নিয়ে আলোচনা না করে তাই সে কিভাবে মদ খেত, সে কোন সমুদ্রের পরে গড়াগড়ি খেয়েছিল, কোথায় কিস্তি করেছিল, এইসব বিষয় নিয়ে যত আলোচনা। কারেক্ট কারেক্ট বলেছেন দাদা আচ্ছা এর ফলে ওনার ভক্তদের মানসিক অবস্থা কি হয় বলুন তো এ তো ডাইরেক্ট স্মৃতিচারণা নাম করে তাদের অপমান করা হচ্ছে না এই যে এই নিন, পরিধান করে আমাকে উদ্ধার ও, করুন। আচ্ছা 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 এই আমি গিয়েছি তারপরে আসে। একদম একদম শিওর শিওর। যা। আরে সমর, হ্যাঁ কখন এলে? এই তো ছিলে কোথায় এতদিন? মেরেতে গেছিলাম কোথায়? বেলতলায়? তো দেখছো বৌদি কেন আমাদের কিছু বের করতে ইচ্ছে করে না ও, ইচ্ছে কেন করবে? কিন্তু ভাই তোমার যে বিয়ে করবে না, সে দুদিনই মানকুণ্ডু যাবে, রাঁচি যাওয়ার সময় অব্দি ও, পাবে। তাহলে বলি বৌদি তুমি শোনি অরণ্যের সেই প্রাচীন তোমার একেবারে বহুবারে ভাগ্যের ঘোড়া না ভাইটি আমার এখন একটা চলে না, চাকরি করা বউ আনলে না দেখবে সেই তোমার ঘোড়া হয়ে টাপক টাপক করে ছুটছে। তাকে না বৌদিমণি ওই চাকরি করা পড়লে না কুর্তি করা চলে সংসারে সংসারে ওটা কিছু কাজে লাগে না হ্যাঁ? আরে বাবা হক কথা বলেছো ভাই বিকাশ। আরে বাবা একেই বলে সাহিত্যের মাথা। দেখো ভাই বইয়ের টাকায় সিমলা পুরো মালানি কুম্ভ এইসব করা যায়, আবার বইয়ের টাকায় ওই ধরো বাবার জন্য হনুমান টুপি, মায়ের জন্য শাড়ি, মেয়ের জন্য চুড়িদার, আর ওই স্বামীর জন্য জিন্সের প্যান্ট এইসব কিনে এনে একবারে সবার কাছে জনপ্রিয় হয়ে। আর স্বামীরা সারা বছর চাল ডাল তেল দুধ ইলেকট্রিকের বিল কেবিলের টাকা বিলাসী প্রিমিয়াম ডাক্তারের খরচা স্কুলে ছেলে মেয়েদের মায়না পাড়া চাঁদা এইসব দিতে দিতে একবারে আমাশা রুগী হয়ে। তুই দেখো তাদের কথা কিন্তু কেউ বল, তার সত্ত্বেও তাদের শুনতে হয় আমার জন্য কি করেছো তুমি, কি করেছিস আমার জন্য, এইসব শুনতে শুনতে না একবার ওই মরা কাতলার মতো ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায়ই থাকে না। ভাট হয়েছে আমার, সত্যি ভাট হয়েছে, তোমাদের সাথে কথা বলাই আমার অন্যায় হয়েছে। এই সমস্যা হবে তো না বৌদি পেটটা খেয়েছে পেটটা হ্যাঁ ওই তো আরে আমার সাথে দিয়ে সত্যি ভাই আবার কি হলো? আরে বাবা দাদা ঠাকুরের সেই মজার চুটকিটা শোনোনি না। আরে দাদা ঠাকুর সচল পণ্ডিত বলো না আরে সবিসা যাবে পাটটা খুললো গো ও ও ও, হ্যাঁ, সেই দাদা ঠাকুর একদিন
বাড়ি নিমন্ত্রণ খেয়ে পরদিন ছাপাখানায় এসে হাজির। বেশ এসে মস্ত বড় একটা ঢেকুর তুলে বললেন, রে আমার সাজো শরীরটা জুতেন নেই। অদিন হন্ত হন্ত এসে বলছে, কি হয়েছে ঠাকুর, কি হয়েছে? তারা ঠাকুর মুখ বিকৃত করে বললেন, কাল ব্রাহ্মণ ভোজনের জেরে পেট্রায় সারা রাত বিছানায় ছটফট করেছে। পেট্রায় সেটা আবার কি? পেটের মধ্যে রায়ন নামেছে, তাই হচ্ছে পেট্রায়। আরে বাবা হাসবে পরে, ওটা শোনো। আর ও বললেন, ওই ব্রাহ্মণ ভোজনে তিনি ওই লুচি, কালিয়া, কোপ্তা, মাংস, কলাম এসব খেয়েছেন। একদম। এবার পেটের মধ্যে যারা স্থায়ী বাসিন্দা, ওই ভাত ডাল শাক চাটনি ঘ্যাট এইসব এই অপরিচিতদের থেকে বাড়ি বাড়ি বলে রায় ঘোষণা করে। আমরা হয়ে গেছে একই অবস্থা, বুঝলে? কাল কবিতা সম্মেলনে কবিতা পড়েছে মাত্র দুখানা, কিন্তু খেয়েছি দুহাত করে বিস্তর। তাই আমারও যে বন্দি আছে পেটটায়। সত্যি বিকাশ, একটা জিনিস যেখানে ছেড়ে দিবি না একেবারে বুইবারের মতো ফুটে উঠবে। আরে তুই তো কবিতা শুনিসনি? আরে কিসব অদ্ভুত অদ্ভুত কবিতা দেখে কবিতা পাঠ পারে। বিকাশ কিন্তু বাড়িয়ে বলছে আমাকে বেশি ভালোবাসা বলে বিকাশ বলছে। তোকে এত ভালোবাসে রে। এই তো মনে হয়ে গেছে। মা জননী, মা তারা, মা দুর্গা। পছন্দ না তবে কি ওই জয়ন্তী মালা? মারবো একটা চড় আমি করে দেব। কতদিন দেখিনি তোমার, একটা ছেলে মনে পড়ে কঙ্ক খাবে। এই পাগল এলে না আমার দুঃখ টুকু সবাই পালিয়ে যায়, তাই না বিকাশ? সে আর বলতে এত তো মামা মামা করছে, তা মাকে দেখতে আসিস না কেন? দরকার হয়নি বলে মা, তোমাদের বুকে মাঝে রেখেছি মা, তুমি পালাবে কোথায়? একটু কষ্ট করে আমি মিষ্টি নিয়ে আসছি। না মাসা, কেন? পেটটা হয়েছে এই না একটা মাথার কাছে কি কষ্ট বড় বাসা শিগগিরই বল। ঠিক আছে, এক বসতে বস খাবে তাহলে। এই সমর হ্যাঁ বলো। বলছিলাম যে দাঁড়া, হ্যাঁ তোমার সেই সেদিনকার যে ননসেন্স কবিতাটা পড়ছিলে হ্যাঁ। ওটা একবার পড়ে শোনাও না তো। ও এটা তোমাদের রেখে দিচ্ছ? সামনা শুনুন দারুণ। তাই নাকি? হ্যাঁ শোন সামু দারুণ লিখেছে, গল্পের মতো কবিতা, কিন্তু সব মিলিয়ে না একটা অদ্ভুত আইডিয়া রে। বেশ বলছি না, পড় পড়। চেষ্টা করি। হ্যাঁ শোনো। ছোট হাত মুঠো করে লম্বা স্লোগান, বড় হাতগুলো সব ভেঙে খান খান। ছোট মন রাজা হয়, বড় মন মাতা। বুদ্ধরা হিমালয়ে আর বুদ্ধারা পাতাল। হাসি নেই মুখে যা সেই দর্শি, আর হাসি হাসি মুখে তারা হলো বেরসি। নেই সুর নেই কথা, আরে তাই হলো গান। আর কথা সুর ভালো হলে ওটা গান নয়, গান। দিনের বেলাতে অন্ধ বলো যারে, রাতে তারাই নাকি ছুটে সুতো ধরে। নিম গাছ বেছে দিল কোন মক্কে, গায়ে সুর করে হাসে সেব ডানকে। মজুরের ঘুম চুষে নেতাদের ঘ্যাট, পুরো জাহাজে চড়ে চুক্তির গ্যাট। পশ্চিমে ঢলে পড়ে রক্তিম রবি, প্রশ্ন ছুড়ে চলে এই উন্মাদ কবি। আরে বাহ বাহ। কিন্তু ভাই এটা তো ননসেন্স কবিতা না, পুরোপুরি সেন্স রয়েছে। কি করে লিখিস বলতো? হরিদা কত চেষ্টা করো তোমারও। শিগগির মিষ্টি মুখ কর। এই দেখো, আগে মিষ্টি একটা। হ্যাঁ বাকি। আরেকটা মাসিমা বৌদি দাদা চললাম, দাদা চারকে একটু আর একটু বসবে না, আর বসো না গো, হ্যাঁ? না গো। ওদিকে রং ভালো করে বসে আছে তো রং পাচ্ছি না, লাগলে তো ঠিক অপশব্দের ফোয়ারা ছুটবে গো। শোন, ওদের সঙ্গে বেশি মিশিস না, ওরা ঠিক সুবিধে নেই। না গো, ওরাই কিন্তু ভালো। হ্যাঁ। এই যাও, ওদের নিয়ে একটা কবিতা লিখেছি। তাই বল। এসবে? হ্যাঁ বলো বলো। একটু দেরি হয়ে যায়। আরে চালাই। বল। বুঝলি পাঁচু, আমি আর ভালো করে নই,
মন্দের সাথে করি হই হই। কারণ আমি তো জেনে গেছি আমার মৃত্যুর পর ওরাই ছাড়াতে খই 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 সময়ের প্রতিভা আছে। একদম, একদম। আরে কাকা বাবু যে, আরে আসুন 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 আসুন, বসুন 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 বসুন। অনেকদিন দেরি হয়ে গেল বৌদি। হ্যাঁ খুব চিন্তা হয়েছিল, শরীর টরীর খারাপ করেছিল নাকি? না, একেবারেই না, শরীর সম্পূর্ণ সুস্থ। যেমন মন সুস্থ তেমন শরীরও সুস্থ। মন আর শরীর দুটো একসাথে সুস্থ বোধহয় আজকালকার থাকে না, তাই না বৌদি? না না, তাহলে এতদিন কোথায় ছিলেন? ও কোথাও বেড়াতে গিয়েছিলেন বুঝি? না, বেড়াতে আর কোথায় যাব, আসলে একটা সুখবর আছে। ও সুখবর? আচ্ছা আচ্ছা, সে শুনবো। আপনি বলুন একটু বিশ্রাম করুন। বৌমা, আপনার জন্য একটু জল নিয়ে এসো না। মা, হ্যাঁ এসো। কাকা বাবু, আপনার খুব ঘাম হচ্ছে তো। একটু বসলেই ঘাম পালিয়ে যাবে, চিরস্থায়ী তো কেউ থাকে না, ঘামও থাকবে না। এনাকে তো ঠিক চিনতে পারলাম না। ও ও ও হচ্ছে শ্যামল। আগে আমরা পাশাপাশি বাড়িতেই থাকতাম। শ্যামল, কমল, বিকাশ এর সব আমার ছেলের মতন। ওরাও নিজেদের মধ্যে ভাইয়ের মতনই থাকে। তো অনেক দিন পর শ্যামল আজকে আমাদের বাড়িতে এলো একটা সুখবর দিয়ে। ও আচ্ছা, ওর ছোট ভাই চাকরি পরীক্ষায় পাশ করে একটা সরকারি চাকরি পেয়েছে। বাহ সেই জন্য বাহ, ভালো। তা আপনি একটু বসুন, বিশ্রাম করুন, আমি একটু ভেতর থেকে দেখে আসি। আচ্ছা আচ্ছা, বসুন। কাজটা বরং সেরে দিন। বলছি বাবা বিকাশ, হ্যাঁ বলে। এই না তোমার চা। আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলছি কি বাবা বিকাশ, এবারে চায়ের দাম না 10 টাকা বেশি দিও বাবা, মানে 180 নিতাম তো, তুমি 90 দেবে। এ গরম পড়েছে তো, চায়ে একটু ফ্লেভার বেশি দিয়েছি বুঝলে, তাই দামটা একটু বেশি। আচ্ছা, তুমি তুমি বাজার যাচাই করে নেবে আমি বেশি দাম নিচ্ছি কিনা। জি জি কাকা বাবু, এ কি বলছেন? আমি আপনাকে যাচাই করব? আপনি আমাদের থেকে বেশি নেবেন? আপনি তো 1 মাস চা দিতে আসেননি, তাই তো 200 টাকা দিয়ে বাজার থেকে বাজে চা কিনেছি, আর তখনই তো আমি দামটা জানতে পারলাম। আপনি তো তাও বাড়ি এসে চা দিয়ে যান, তার তুলনায় আপনি অনেক কম নিচ্ছেন। না না কাকা বাবু, দাদা আপনি বলুন এবার থেকে এই 200 টাকায়। না, না না না, আপনি আসলে কি জানো তো, আমার তো দোকান টোকান কিছু নেই, হ্যাঁ। কাজেই আমার কোনো খরচও নেই। আমি নানা রকম বাজার থেকে চা কিনে নিয়ে এসে একটু মিক্সিং টিক্সিং করে একটু বানাই, আচ্ছা। ওই জন্য আমি কমে দিতে পারি, বুঝেছো? ঠিক আছে। তা কিন্তু বাবা বিকাশ, হ্যাঁ। ওই যে যে কথাটা বললাম, বিশ্বাস কিন্তু এখন যাচাই করে নিতে হয়। মুখের কথায় বিশ্বাসের কোনো দাম নেই। কাজে প্রান্তিক বয়সে এসে এটা আমি বড় বেশি উপলব্ধি করতে পারছি। তাই আমি ঠিক করেছি যতদিন বাঁচবো বিশ্বাসকে যাচাই করে নেব বিভিন্ন কৌশলে। আর আর ব্যবসার ক্ষেত্রে তো অবশ্যই, দেখো বাবা, ব্যবসা সবাই লাভের জন্য করে, কিন্তু ওই মানে ওই মাত্রাতিরিক্ত লাভ করতে গিয়ে শেষে অসৎ ব্যবসায়ী হতে হবে। নিজের যতটুকু প্রয়োজন ততটুকু নিলে না নিজের মনের কাছে ঠিক থাকা যায়। আর এখন তো সবাই ওই লাভ করতে গিয়ে সমাজের এই অবস্থা, এই অবক্ষয়, আমি সব খাও আর কারোর থেকে কিচ্ছু খেতে দেবো, এই আত্মবড়তা, বুঝলে বাবা, এই আত্মবড়তার জন্যেই আজকের এই সর্বনাশ। ঠিকই বলেছেন কাকা বাবু, আমাদের চাহিদাটা দিন দিন বেড়ে যাচ্ছে। এই জন্য সবসময় যে আমরাই দোষী তাও ঠিক নয়। এখন টিভিতে হোর্ডিং এ এক শ্রেণীর ব্যবসায়ী প্রতিনিয়ত আমাদের টেম্পটেড করছে, তাই তো মাঝে মধ্যে মাথা ঠিকই রাখতে পারছি। কি বলেছ, খুব গরম পড়েছে বুঝলে, এই গরমে যত লাইট চা খাবে তত ভালো। আর বলছি তোমরা চা ফুটিয়ে খাও না তো? মনে হয় না, তাড়াতাড়ি থাকলে ওই 1
একই সঙ্গে মাঝে মাঝে চালিয়ে দেয় না এবারে চাঁদা করবে না বুঝেছো, জল যখন ফুটবে হ্যাঁ। তখন এই গ্যাসটাকে বন্ধ করে দেবে, আচ্ছা দিয়ে তোতে লিকার দিয়ে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ভিজতে দেবে, বেশ। 4 মিনিট দেখবে এবার ফ্লেভারটা পুরোপুরি পাবে। মিষ্টিটা খেয়ে নিই। হাওয়া মিষ্টি খায়। না না একটু মিষ্টি মুখ করো, এতদিন বাদে এলে। খান না দাও। হ্যাঁ, খান। দাও। বাবা দাও। হ্যাঁ। কথা বলো। মানুষের জীবনে এবারের প্রয়োজনীয়তাটা কি? এবারের প্রয়োজনীয়তা বুঝো না কেন, ওই জীবনটা মাঝে মধ্যে উপভোগের জন্য, একটা অন্যরকম আমেজের জন্য। কথাটা ঠিক, কিন্তু বাবা এই আমেজটা কি শুধু নিজে নিজে উপভোগ করার জন্য? আর 5 জনের মধ্যে বিলিয়ে যদি আমি এটা উপভোগ করি তাহলে কি আমেজ নষ্ট হয়ে যায়? দাদাও এবার কিন্তু আমি কথা না বলে থাকতে পারবো। আপনার 2-4টে কথা শোনার পরে আমার মনে হয়েছে যে আপনি একজন সৎ চিন্তা ভাবনার মানুষ। না বাবা, দেখো একে শক্ত করে কিছু নেই, বুঝেছো তো? আসলে কদিন ধরে এই প্রশ্নটা মনে আমার চাপছে, বুঝেছো? তো অবশ্য ঠিকই যাচ্ছে বলছে, মনটা না আমার কদিন কিরম চঞ্চল হয়ে উঠেছে। আসলে কি জানো বাবা, আপনি কি কয়েকদিনের মধ্যে কোনো মানসিক আঘাত পেয়েছেন? এই হয়েছে আমাদের ছেলের দোষ। আসলে ও তো লেখক, অবসরে গল্প টল্প লেখে, তাই নতুন কোন বিষয় বন্ধ পেলেই একবার ওর কৌতূহলী মন জেগে ওঠে। বাবা বুঝলে বাবা, আমার কি মনে হয় জানো, এই শখে যারা থাকে মানে বিনা পারিশ্রমিক, তাদের মধ্যে না একটা বেশ সততা, ভাবনা, একটা সুচেতনা থাকে, বুঝলে? অসত এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত কথা। আরে একটা লিখি যারা পয়সা রোজগার করছে তাদের মধ্যে বোধ হয় না এই সুবোধটা থাকে। মানে ভুল বললাম না, হয়তো থাকে, নাহলে এত ভালো ভালো কথা লিখে কি করে? মানে আমি বলতে চাইছি কি, তার নিজের মধ্যে বোধ হয় সেই বোধটা থাকে। তার মানে আপনি বলতে চাইছেন যে কথা আর কাজের মধ্যে বৈষম্য, এই তো? ঠিক ঠিক বাবা সুবোধবাবু, আমি তো অবাক হয়ে যাচ্ছি, আপনিও এই রসে ডুবে আছেন? না না, আসলে এতদিন ওই ঘর সংসার স্ত্রী ছেলে না থাক, না না থাকবে কেন, বলুন না। না না মানে সংসার ধর্ম করে না সময় করে উঠতে পারি, বুঝেছেন তো? এখন অফুরন্ত সময়, ওই একটু গল্প বই টই পড়ি আর কি, এটা এটা তারই প্রতিফলন করতে পারে। দাদাও আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দিলেন। কি প্রশ্ন বাবু? ওই যে বললাম, আপনি কি কয়েকদিনের মধ্যে কোনো মানসিক আঘাত পেয়েছেন? মানসিক আঘাত পেলে কি আর সুখবর বয়ে নিয়ে আসি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি একটা সুখবরের কথা বলছিলেন বটে, তবে আমাদেরও কিন্তু আপনাকে একটা সুখবর দেওয়ার আছে। এই যে আমাদের বিকাশ, বিকাশ বাবা হতে চলেছে। এই দুঃখ শুরু হলো আপনার। হ্যাঁ, কিছু বললেন? আসলে না আজ দিনটা একেবারে সুখবরে ভরা। আমাদের জীবনের প্রতিনিয়ত যদি এইভাবে সুখবর আসতে থাকে তাহলে কত ভালো হতে বলুন তো। যাকে আমি তো আমার কথাই বলছি, আপনি আপনার সুখবরটা এবার বলুন। আমার সুখবর শুনবেন? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। সংক্ষিপ্ত সাক্ষাৎ। জীবনের সমস্ত সম্বল দিয়ে একটি মাত্র ছেলেকে আমি মানুষ করেছি। ছেলে ব্যাংকে ভালো চাকরি পেয়েছে, দেখে শুনে একটা বিয়েও দিয়েছে। সংসারে প্রাণী বলতে আমরা এই 4 জন, ছেলে, ছেলের বউ, আমি আর আমার স্ত্রী। হ্যাঁ সে তো জানি, মানে তারপর পরেরটা বলি।
ভাবলাম কবে আছি কবে নেই, ছেলেকে বাড়িটা লিখে দিলাম। বৌদি বৌদি তার ঠিক কয়েক মাস পর থেকে শুরু হলো বৌমার স্বরূপ ক্রমশ প্রকাশ পেতে লাগলো। তার তার ভালো ভালো কথা, সেবা, আদর, যত্ন সব যেন কুকুরের মতো উঠে গেল। ঠিকই সিরিয়ালে যেরকম থাকে। শুরু করলো শাশুড়ির সঙ্গে চরম অশান্তি। স্ত্রী আমার সাহিত্যিকা পিসে ভালো করে হাঁটা চলা পর্যন্ত করতে পারে। বৌমা বৌমা ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিল রান্না করেছে আমাদের আর খাওয়াতে পারবে না। শুরু করলো আমার সাথে একই ব্যবহার। পরিশেষে চরম ঝগড়া, অশান্তি। ছেলে একদিন বলেই দিল, জন্ম দিয়েছ, বাবা হয়েছ, বাড়ি লিখে দিয়ে আসলে আমাদের দোষ বলি। ছেলেটাকে না স্বাধীনভাবে কোনো কিছু করতে দিইনি, কারোর সাথে মিশতে দিইনি। যখন কিছু বলতে গেছে ওর মা শুধু শাসন করেছে, তুমি কিছু জানো না, তুমি কিছু বোঝো না, আমরা যেটা বলবো সেটা ঠিক। করতে গেলে না কিরকম একটা পুরো নির্ভরশীল হয়ে গিয়েছে। একা কোনো ডিসিশন নিতে পারতো না। হয়তো হয়তো মনে মনে আমাদের উপরে একটা রাগ পুষে রেখেছি। আর এখন তো বিয়ে করেছে, মানে ওটা না খুব স্বার্থপর বুঝে একদম আগে বুঝতে পারিনি, জানেন তো। স্বামী নিজের স্বামীকে পুরোপুরি করায়ত্ত করে নিয়েছে। হ্যাঁ, আমাদের বিরুদ্ধে বলে আমাদের থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে। শুধু দূরে সরিয়ে নিয়ে গেছে না, আমাদের বিরুদ্ধে বলে ওকে কিরকম একটা বোধ বুদ্ধি জানোয়ার পছন্দ করে তুলেছে। এখন বউ যা বলে বাক্যের মতো মেনে নেয়। কিন্তু আপনার বৌমা যদি ভালো কথা বলতো তাহলে তো আপনার সংসার বা আপনার ছেলের কোনো ক্ষতি হতো না। যাক, সে কথা থাক। তারপর কি হলো? তারপর আপনি তো আমাকে জানেন, কম্প্রোমাইজ আমার গোষ্ঠীতে লেখা নেই। নানার মুখে নিশ্চয়ই শুনেছেন। সেটা যদি থাকতো তাহলে চাকরি করার পরে এই লোকে ধরে আমাকে চা বিক্রি করতে হতো না। তারপর আর কি, স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম। সে কি একটা ঘর ভাড়া নেই, সেমি বস্তি করতে 5,000 টাকা ভাড়া, একটা 10 ফুট বাই 10 ফুট ঘর। কিন্তু আপনি যে বললেন সুখবর, সুখবরই তো বাবা। শরীর আর মনের সঙ্গে চরম যুদ্ধ করে গত 13ই বৈশাখ আমার স্ত্রী সুখবর নয় বৌদি, সুখবর নয়। যে গর্বে ওরকম জানোয়ার জন্মগ্রহণ করে তার হাত থেকে রেহাই পাওয়া সুখবর নয় বৌদি। চলো চলো চলি বৌদি। আমাকে মাফ করবেন বৌদি, বড় বেশি নাটক করে বললাম বৌদি, আমাকে ক্ষমা করবেন। চলি। তবে বৌদি ওই নাটক গল্প সিনেমা
শেষ পরিণতির মতো আমি কিন্তু মহানুভব হয়নি বৌদি। ছেলে এসেছিল মায়ের মুখাগিরি করবে বলে। মুখাগিরি তো দূরের কথা, করে কাটিয়ে দিয়েছি। No compromise. No compromise. No compromise. No তাহলে আজকের জগৎ সংসারে কোনটা কোনটা আসল সুখবর? কমলের চাকরি নাকি বিকাশের আসন্ন সন্তানের জন্ম, নাকি সুবোধ বাবুর স্ত্রী বিবাহ? কোনটা কোনটা আসল সুখবর?